আওয়ামী লীগের ভাইরা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করুন। আজ গ্রাম থেকে শহর, শহর থেকে বন্দর, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে শেখের বেটির জয়গান। তিনটা ছবি দেখাবো মাত্র, হাতে অনেকগুলো ছবি আসছে, এত দেখাইতে পারবো না। এই যে ছবিটা দেখেন, এটা একটা চায়ের দোকানের দৃশ্য, চা বিক্রি করে তার দোকানের টেলিভিশন। এই যে আর একটা ছবি একটু দেখেন, এটাও চায়ের দোকানের দৃশ্য। এই দেখেন, এইটা আর একটা ছবি, চায়ের দোকানের দৃশ্য। রাজধানী এবং গ্রামে তিনটা ছবি, তিন অঞ্চলের, তিন জেলা থেকে আমি পোস্ট করলাম। আরো একাধিক ছবি আছে, এত কিছু দিতে পারবো না। এখন প্রশ্ন, বাংলাদেশে তো কোনো স্যাটেলাইট টেলিভিশনে শেখের বেটির আজকের সাক্ষাৎকার প্রচার করে নাই, তাহলে চায়ের দোকানের টিভিতে কি কেন কিভাবে আসলো? মনে রাখবেন, দেশ আধুনিক হয়েছে। চায়ের দোকানের ওই টিভি চ্যানেলে আগের মতো ওই ডিশেল লাইনের উপর ভরসা আর সিডিবিসি আর চলে না। এখন ডিজিটাল, ইউটিউব, অনলাইনের মাধ্যমে তারা অনেক কিছুই দেখতে পায়, বিশ্ব সম্পর্কে জানতে পারে। মাথায় রাখবেন, জননেত্রী শেখ হাসিনা উড়ে এসে জুড়ে বসে আওয়ামী লীগের সভানেত্রী হয় নাই। তিনি আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার আগে তথা বাংলাদেশ জন্মের 5 বছর আগে তিনি ইডেন কলেজ ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। শুধু যে বঙ্গবন্ধু কন্যা সেই পরিচয়ের উপর ভিত্তি করে তিনি আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন নাই। রাজনৈতিক চিন্তা, চেতনা, প্রজ্ঞা, মেধা তথা একজন সফল রাষ্ট্রনায়ক, একজন সফল রাজনীতিবিদ হওয়ার জন্য যা যা প্রয়োজন মহান রব্বুল আলামিন তার ভিতরে তার সবটাই দিয়েছেন। আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার যারা চিরশত্রু, তারা এটা স্বীকার করে যে শেখের বেটি নীলকণ্ঠ, তিনি বিষ খাইয়া হজম করেন, তিনি আয়রন লেডি। আন্তর্জাতিক শীর্ষ 10 জন ক্ষমতাবান শক্তিশালী নেতার মধ্যে অন্যতম নির্বাচিত হয়েছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সুনন্দু সেন গুপ্ত খালি খালি বলে নাই যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে তারে ছাড়ে না। আপনি আপনার শত্রুকে যদি হুট করে মেরে ফেলেন, তাইলে তো মারার যে একটা তৃপ্তি ঢেউ, এটি পাইলেন না, ফিলিংস পাইলেন না। ডেভিল ইনুসের সময় জননেত্রী শেখ হাসিনা অডিও কনফারেন্সের মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। আর গত 2 বছরের মধ্যে এই প্রথম গণমাধ্যমের সামনে এসে সরাসরি শুধু চেহারা দেখান নাই, সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিশ্বের 254টা আন্তর্জাতিক মিডিয়া তার সেটি কভার করেছে। রয়টার্সের মতন আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়া পর্যন্ত লাইভ ব্রডকাস্ট করেছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ, সজীব ওয়াজেদ জয় সাহেবের অফিসিয়াল ফেসবুক পেজ সহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল পেজ থেকে সেটি লাইভ ব্রডকাস্ট হয়েছে। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোন রাষ্ট্রনায়কের সরাসরি লাইভ প্রোগ্রাম 44 কোটি মানুষ একযোগে দেখেছেন। এখন প্রশ্ন, বাংলাদেশে তো সর্বসাকল্যে 22 কোটি জনগণ, তাহলে বাকি 22 কোটি কোথা থেকে আসলো? আরে মেয়া, বাকি 22 শুধুই কি জনগণ বাংলাদেশে বসবাস করে? অন্য কোনো দেশে কি জনগণ নাই? অনেকে প্রশ্ন করতে পারেন, ডেভিল ইনুসের সময় তিনি প্রথমে অডিও সাক্ষাৎকার দিলেন, তাহলে এবারে তিনি অডিও কলের মাধ্যমে সরাসরি কনফারেন্সে যুক্ত হলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর পর্যন্ত দিলেন, তাহলে চেহারা কেন দেখাইলেন না? আরে ভাই, এখানেই তো আসল রাজনীতি। আপনি দৌড়ানি দিয়া, ভয় দিয়া, আতঙ্কিত কইরা শত্রুদেরকে যত ভয় দেখাইয়া তাদের ভ্যানিশ করবেন, তত আপনার তৃপ্তির ঢেউ। দেখেন নাই ফ্যাসিস্ট তারেক সরকার সহ বাংলাদেশের সকল গণমাধ্যমের টেটু চাইপা ধরছে যে শেখ হাসিনার এই লাইভ যদি কেউ ব্রডকাস্ট করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ফ্যাসিস্ট তারেক নিজেই চুপিসারে সেই লাইভ প্রোগ্রামে সে অ্যাটেন্ড হয়েছে, তিনি শুনতেছেন কি বলতাছে, কি হুঙ্কার দিতেছে। এই যে আমি একটা পানি দেখাইছি, এই পানিটা আপনি খুব তাড়াহুড়া করে খাবেন, দেখবেন মজা পাবেন না। এই পানির মধ্যে কি স্বাদ, একটু আস্তে ধীরে ধীরে খাইয়ে দেখেন কি স্বাদ। শত্রুরে ভয় দেখাইয়া, ধাওয়াইয়া, দৌড়ানি দিয়া আস্তে আস্তে করে ভ্যানিশ করে দেখেন, তার মধ্যে একটা আলাদা কি মজা। শেখের বেটি শুধু চেহারা না দেখাইয়া আন্তর্জাতিক মিডিয়াতে সরাসরি একটা সাক্ষাৎকার দিয়েছেন। এতে এই ফ্যাসিস্ট তারেক সহ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের একেবারে ঘাম ছুটে গেছে। কোন দিক দিয়ে কি করবে না জানি কি হইয়া বসে।
এই জন্য দিক বিদিক ছুটতেছিল। এতটুকু সাক্ষাৎকারে গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, প্রত্যেকটা মানুষ কোথায় ইউটিউব আছে, কোথায় ফেসবুক আছে সেইখানে যায়। যার কাছে স্মার্টফোন নাই, বাটন ফোন, তিনি চলে গেছেন দোকানে। কোন দোকানে অনলাইন আছে, ইন্টারনেট আছে, ইউটিউব চলে, এই শেখ হাসিনার সাক্ষাৎকার চলে, আমি খালি শুনুম, রেডিওর মতো শুনুম। মনে রাখবেন ৭১-এর ২৬শে মার্চ বঙ্গবন্ধুর শুধু অডিওর একটা ভাষণ, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। যত সময় তোমরা চূড়ান্ত স্বাধীনতা অর্জন করতে না পারবে, তত সময় পর্যন্ত হানাদার বাহিনীদের বিরুদ্ধে জীবন প্রাণ দিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। এই ডাকে দেশের ৭.৫ কোটি বাঙালি রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। আজকে তদ্রুপ ভাবে শেখেরি বেটির একটা অডিও কলের জনগণকে যেভাবে ফুঁসে উঠছে, জনগণের মধ্যে এখন শুধু জননেত্রী শেখ হাসিনারই জয়গান, আর এর মধ্যেই শুধু শত্রুপক্ষের ঘাম ছুটে গেছে। মহাপ্রলয় আসছে, প্রস্তুত থাকেন। নভেম্বর হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন। এমনকি ছেড়াবেলা তার আগে অনেক কিছু ঘইটা যাইতে পারে, সম্ভাবনা কিন্তু আছে। ভাইরা আমার, প্রস্তুত থাকতে হবে, লড়াই হবে, মহা লড়াই ইনশাআল্লাহ। করেছেন যে আমি কি হবে কি না হবে সেই বিষয়টি নিয়ে আদৌ ভাবিত নই। আমি যাব এবং যাব হচ্ছে আমার দলের জন্য না, আমার জন্য না, আমার বাপ মাকে মেরে ফেলা হয়েছে, আমার ভাইদেরকে মেরে ফেলা হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি যাব আমার দেশটাকে যে অবস্থায় তারা নিয়ে গেছে সেখান থেকে রিগেইন করার জন্য, দেশটাকে পুনরায় একটি রেইলের ভিতরে একটি জায়গায় নিয়ে দেশটাকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য, আমার দেশকে উদ্ধার করার জন্য। এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে খুবই বুদ্ধিদীপ্ত এবং খুব ট্যাক্টফুল একটি সংবাদ সম্মেলন, যে জায়গাটায় তিনি সামগ্রিকভাবে দেশের কথা বলেছেন। তার ব্যক্তিগত কথাগুলো আগেই বলে নিয়েছেন, সেটা তো উনি বলেন। সেই ব্যক্তিগত কথার বাইরে এই যে আওয়ামী লীগের এত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে জেলে বা জেলের আগে, এই যে ৫ তারিখের পর থেকে শুরু করে অদ্যাবধি যত হত্যা করা হয়েছে, এদের সবার প্রতিশোধ নেব, এই কথাটা কিন্তু তিনি বলেন। যারা যারা মেরেছে তাদেরকে আমি দেখে নেব, এই কথাটাও তিনি বলেন। তিনি বলেছেন সামগ্রিকভাবে আমার দেশকে আমি 7 পয়েন্ট সামথিং জায়গায় রেখে এসেছিলাম জিডিপি, সেই জায়গা থেকে 2-এ নামলো কেন? সেই জায়গা থেকে 2-এ নেমেছে, আমার দেশ এখন একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। এই জায়গা থেকে দেশটিকে উদ্ধার করতে আমি যাব, আমার জনগণকে উদ্ধার করতে যাব। এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি আমার কাছে খুব বোল্ড এবং খুব সিগনিফিকেন্ট হয়েছে আপাতত। একদম সঙ্গে থাকুন। খুব পরিষ্কার শেখ হাসিনা এই কথাগুলো উত্তর দিয়েছিলেন যে তিনি দেশের মানুষের জন্য আসবেন, তার চাওয়া পাওয়ার কিছু নেই, তিনি ক্ষমতার জন্য আসবেন না। দেশকে ভালোবাসেন, দেশের মানুষ তাকে ডাকছে বা তাকে ভালোবাসে, সেই কারণেই তিনি ফিরবেন। শায়লা আহমেদ লুপা, আপনি কিভাবে দেখছেন? আপনি তো খুব মনোযোগ দিয়ে শুনছিলেন পুরো কনফারেন্সটা। ওকে, 1 মিনিট। ওকে, ডান প্লিজ। সবাইকে অনেক ধন্যবাদ। বেসিক্যালি সাউন্ডটা একটু জুড়ে বলতে হবে। বললাম যে মঞ্জু ভাই একদম আমার যে তদন্ত কমিটি, এটা নিয়ে আমি ফেসবুক পোস্টও দেন, আমি ভেবেছিলাম সাউন্ড লো হয়ে যাচ্ছে। আমি তো বুঝতেছি না আমার কেন। এখন ঠিক আছে? হ্যাঁ বলেন। আমি বলতে চাইছি যে আমি আসলে তদন্ত কমিটি যে উনি গঠন করেছিলেন জুলাই 24-18 পরে 18-তে, তখন ওইটা নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম, বাট মঞ্জু ভাই খুবই সুন্দর করে বলে দিয়েছেন। আমি ওয়ান অফ দ্য বেস্ট মানে স্পিচ ছিল শেখ হাসিনার, ভেরি কম্পোজড এবং খুবই একদম পয়েন্টগুলো এত ভালো করে তুলে ধরেছেন। আমার মানে মঞ্জু ভাই একদম খুব সুন্দর করে বলেছেন। আমি ওনাদের সবার এবং আমি ক্ল্যাপ দিতে চাই সজীব ওয়াজেদ জয়কে। শুধু স্পিচ যেটা হয় যে স্পিচ অনেক সময় আমরা বলি যে আমরা স্পিচ তো রেডি করে রেখেছি অ্যান্সার করা, তারপরে যখন কোয়েশ্চেন আনসার গুলো সজীব ওয়াজেদ জয় দিয়েছিলেন, দ্যাট ওয়াজ অলসো কমেন্ডেড, খুবই সুন্দর। এবং আমি তারপরে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু মানুষকে ফলো করি, তো তাদের রিয়াকশনটা কিরকম। তো একজনকে বা 2-3 জনকে আমি দেখলাম, উনি বললেন শেখ হাসিনা তো আমেরিকার বিষয়টিকে নিয়ে, আমেরিকার কারণে ওনার রেজিম চেঞ্জ হয়ে গেছে, সেটা নিয়ে কোনো কথা বলেন নাই।
মানে আমি এই জায়গাটাতে সবচাইতে বেশি অ্যাপ্রিসিয়েট করি যে আজকের বক্তব্যে উনি ওনার যেটা মঞ্জু ভাই বললেন যে উনি বলেন নাই আমি দেখে নিব করে নিব। আমাদের বুঝতে হবে উনি যেমন একজন পলিটিশিয়ান তেমনি ভাবে উনি একটা রাজনৈতিক দলের সভাপতি, সভানেত্রী, এবং তার রাজনৈতিক দলের কর্মীদের সাথে তার যে বক্তব্য, তার যে কনভারসেশন, সেটার একটা লেভেল। আবার উনি যখন জাতির উদ্দেশ্যে কথা বলবেন, পৃথিবীর উদ্দেশ্যে কথা বলবেন, সেইটার ডেলিভারিটা ডিফারেন্ট, খুবই স্বাভাবিক। কারণ উনি যখন ওনার নেতাকর্মীরা এইভাবে এত নির্যাতন, হত্যা, গুম, খুন, নৃশংসতার শিকার হচ্ছেন, তখন উনি ওনার পলিটিশিয়ানের জায়গা থেকে উনি নিচে নেমে এসে উনি ওনার নেতাকর্মীদের লেভেলে চলে এসে তাদের পেইনটাকে ফিল করে তাদের কথা তাদের মতো করে বলেন। দ্যাট ইজ ওয়ান শেখ হাসিনা। অ্যানাদার শেখ হাসিনা যেটা আমরা আজকে শুনলাম, সেটা হচ্ছে একটা ন্যাশনাল লিডার, যিনি জাতির উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ প্লাস পৃথিবীর সাংবাদিকদের সাথে সামনে এবং পৃথিবীর মিডিয়ার সামনে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন। সেটা হচ্ছে একজন পলিটিশিয়ান শেখ হাসিনা, একজন লিডার শেখ হাসিনা, যে ফাদার অফ দ্য নেশনের সন্তানও। সবকিছু মিলে তার যে রেসপন্সিবিলিটি, তার যে কথা, পলিটিক্যাল কথাবার্তা, সেটা ইট ওয়াজ ভেরি নাইস। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি আসি, সোশ্যাল মিডিয়াতে কয়েকজন বলছিলেন যে আমেরিকার কথাটাকে উনি এড়িয়ে গেলেন কেন। দ্যাট ওয়াজ ভেরি স্ট্র্যাটেজিক্যাল ডেলিভারি আমি বলবো। বিকজ শেখ হাসিনা ইজ এ কাইন্ড অফ পার্সন যে উনি সমস্ত কিছু আপফ্রন্ট, মানে স্ট্রেট ফরওয়ার্ড, ওনার মনে যা আসে উনি সেটা বলে দেন। সামটাইমস পৃথিবীর রাজনীতিতে চলছে স্ট্র্যাটেজির ভিত্তিতে। আমরা চাইলে অনেক কিছু বলা উচিত না, বলা সময় বলে দিবে। অনেক সময় পলিটিশিয়ানদের সাইলেন্স স্পিক্স, মানে অনেক বেশি শব্দ বলে দেয়। চুপ করে থাকাটা বা ওই জায়গাটায় নো কমেন্টস সামটাইমস অনেক বেশি স্পিক আউট করে দেয়। সো সেইভাবেও যদি আমরা চিন্তা করি, উনি আসলে বলবেন কেন আমেরিকার কথা? রাইট দিস মান অনেকে বলে আমেরিকার হেল্প লাগবে, এই লাগবে, ওই লাগবে। আপনি যদি বলেন বাংলাদেশের আজকে যে অবস্থা, সে অবস্থাতে দাঁড়িয়ে উনি বারবার বলছেন দেশকে আমাকে দরকার, আমি দেশের জন্য ফেরত যাব, দেশের মানুষের জন্য ফেরত যাব, দেশের নারীদের জন্য ফেরত যাব, দেশের তরুণ সমাজের জন্য আমি কিছু কাজ করতে চাই। আমি আমার রাষ্ট্রকে যেখানে নিয়ে গেছিলাম, আমি চাই আমার রাষ্ট্রটা সেখানে ফেরত যাক। দ্যাট ওয়াজ হার মেসেজ টুয়ার্ডস নেশন অ্যান্ড টুয়ার্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো সেই বিবেচনা আমরা যদি করি আজকের প্রতিটা কথা, এবং আমি আই এম ভেরি মাচ হ্যাপি। আপনি যদি তাদের যে নেতা, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, মানে প্রচন্ডভাবে প্রত্যেকটা লাইন যদি আমরা অ্যানালাইসিস করি, ভীষণভাবে তারা দলের ঊর্ধ্বে উঠে জাতির উদ্দেশ্যে আজকে প্রত্যেকে ভাষণ দিয়েছেন। সজীবদের জয়, পুলিশদের কথা, এই যে এত এত গুম, খুন, হত্যা হয়ে গেল, নৃশংসতা হয়ে গেল, প্রতিটা মানুষের কথা, বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, সেই কথা সজীবদের জয় তুলে এনেছেন, নওফেল তুলেছেন, শেখ হাসিনা তো তুলেইছেন, উনি সবসময় বলেন। সো আমি যদি বলি, এবং আরেকজন ছিল পলাশ, সে বলেছে যে এই যে জঙ্গি হামলাগুলো হচ্ছে, সেই হামলাগুলোতে সরকারের যে অস্বীকার করার একটা প্রবণতা, সেই জায়গাটাও তুলে এনেছেন। প্রত্যেকটা স্পিকার প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন সেক্টরকে মানুষের সামনে তুলে ধরেছেন। এবং শেখ হাসিনার এই যে আমরা গত 2 বছর যাবত একটা অ্যালিগেশনের মতো, ইভেন তো আমরা যারা অনলাইনে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ইউটিউব চালাই, বিভিন্ন ধরনের পেজ চালাই, আমাদেরকে একটা প্রশ্ন করা হয় যে জুলাই আগস্টে যে মারা গেল সেটা নিয়ে আপনি কি বলবেন? তো জুলাই আগস্টে যে মারা গেল, শেখ হাসিনা আবারও বলেছেন তদন্ত কমিটি তো করা হয়েছিল, সেটা কেন করতে দিল না? কারা করতে দিল না? কোন সে অদৃশ্য শক্তি? তারপরে সেটাকে আবার এটাকে ফলো আপ করানো হলো না কেন? কারা ওইটাকে স্টপ করে দিল? এখন আপনারা এটার উত্তর দেন না। এটা নিয়ে আমরা বারবার, আমি তো পার্সোনালি অনেকবার তুলেছি, এবং আমি মঞ্জু ভাইকেও তুলতে শুনেছি, জিয়া ভাই তুলেছে। কই আপনারা তো এটা নিয়ে কথা বলেন না।
শেখ হাসিনা আবারও এটাকে পৃথিবীর মানুষের সামনে, পৃথিবীর যে বড় বড়, এখানে আপনারা মনে করতে পারেন, আমি একটা ছোট্ট কথা বলে আমার এখনকার বক্তব্যটা শেষ করব। এই যে প্রেস কনফারেন্সে আমি জানি, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে বলেছে যে ইন্ডিয়ান সাংবাদিকরা, নো, এটা নট ইন্ডিয়ান সাংবাদিক, পৃথিবীটা এইভাবে চলে না। যাদের নলেজ সীমিত তাদেরকে বোকা বানানো যায়, আমাদেরকে বোকা বানানো যাবে না। যেহেতু এখন ফর এক্সাম্পল ডয়েচে ভেলে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা কাজ করে, আল জাজিরাতে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা কাজ করে, তারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওখানে কাজ করে। ভারতে, পৃথিবীর এখন রয়টার্স বলেন আর যে করাই বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন আর, ওখানে যখন যে সকল পত্রিকাগুলা, বিশ্বের বড় বড় পত্রিকাগুলো কাজ করে, সেখানে ইন্ডিয়ান অরিজিন, কিন্তু বিভিন্ন দেশের নাগরিক হয়তো, কিন্তু ইন্ডিয়ান অরিজিনকে তারা ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তারা ওখানে কাজ করে। দ্যাট ডাজন্ট মিন যে চেহারায় ইন্ডিয়ান বা চেহারায় বাঙালি বা চেহারায় অন্য কোনো দেশ, মানে যে ওদের দেশের লোকরা কথা বলতেছে, ইট ইজ নট রাইট। সো আপনারা যে প্রোপাগান্ডা করবেন, মানুষকে এত বোকা ভাবার কিছু নাই, মানুষকে এত বোকা দেখানোর কিছু নাই। আর তারেক রহমান শুনেছেন কি শুনেন নাই তাতে কিছু যায় আসে না, ইটস ইররেলেভেন্ট। দুইটা ঘটনা একই সাথে ঘটেছে। এক, শেখ হাসিনার হোমকামিং প্রেস কনফারেন্স, এদিক দিয়ে আবার ঘটেছে তারা নাকি জুলাইয়ের কি গণভবন না কি, ওখানে জুলাই কি জাদুঘর না ওটা বানিয়েছে, ওখানে বেজ্জত হওয়া। বাংলাদেশের এখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তো নাকি, ওনার নাম কি, হাফিজ সাহেব, ওনার সামনে যে পরিমাণ মারামারি হলো সেইটা, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, হ্যাঁ সরি, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। সো দুইটা ঘটনাই বলে দিচ্ছে বাংলাদেশের মানুষের পালসটা এখন কোন দিকে বইছে। সো আমরা শুনতে পাই যারা আছেন সরকারে, আপনাদের পুলিশ পাহারায়, আর্মির পাহারা, সেনাবাহিনীর পাহারায়, র্যাবের পাহারায়, তো তারাও একটু শুনুন আসলে কি হচ্ছে। আপাতত এতটুকুনি। একদম সঙ্গে থাকুন, আপনার সাউন্ডটা একটু বাড়াবেন আবার পরের বার কথা বলার সময়। ওকে, জিয়া করিম, জিয়া ভাইয়ের কাছ থেকে যদি একটু শুনি, যে আপনিও শুনেছেন শেখ হাসিনা গোটা বিশ্বকে, আজকে গোটা বিশ্বটা সন্ধ্যা থেকে শেখ হাসিনার দিকে তাক করেছিল, মানে সমস্ত বিশ্বের দৃষ্টি ছিল শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা কি বলেন, কি বলবেন, এবং তার জুলাই আগস্টে তার সরকারের ভূমিকা কি ছিল, তিনি কিভাবে হ্যান্ডেলিং করেছেন, সেগুলো তিনি বলেছেন। আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার দুই তিন সমালোচক শ্রদ্ধা মঞ্জু ভাই এবং লোপাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে একজন লিডার যে একটা দেশের নেতৃত্ব দেওয়ার জন্য যে প্রজ্ঞা বা যে দূরদর্শিতা দরকার হয়, বঙ্গবন্ধু কন্যার ভেতরে সেটা আছে, সেটা আজকে আবারও প্রমাণ করলেন। কথাগুলি কিন্তু উনি যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি আমরা বারবার এখানেই বলেছি, অন্যান্য প্ল্যাটফর্মে বলেছি যে একটা তদন্ত কমিটি হয়েছিল আবু সাইদ হত্যাকাণ্ডের পরে, এবং তারপরে যতগুলি হত্যাকাণ্ড, প্রতিটা মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। সেই বিচার কার্যক্রমটা যাতে পায় এবং একটা তদন্ত হয়, এবং যে মারা গেছে তার ময়না তদন্ত হয়, সেসব তদন্ত হতে হবে, তাই না? এই জন্য একটা সেইটা উনি ওইটা এমফেসাইজ ওইখানে করেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে দেখবেন যে ইউনূস সরকারের যে উনি যে রিসেট বাটন, যেটা উনি সেটাও নিয়ে এসেছেন, যে রিসেট বাটনের মাধ্যমে কি করতে চেয়েছেন ইউনূস সাহেব, সেইটা উনি তুলে ধরেছেন। ইকোনমির অবস্থা তুলে ধরেছেন, যে ইকোনমি, আমরা এই কথাগুলি বারবার বলছি, বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা লোন বঙ্গবন্ধু কন্যা রেখে গিয়েছিলেন, সেইটা 21 লক্ষ থেকে আবার 23 লক্ষ কোটিতে এসে দাঁড়ালো, অথচ বাংলাদেশের কোনো উন্নয়ন প্রজেক্ট হলো না কেন? আবার আমরা অন্য নেতৃবৃন্দ, শেখ হাসিনা তো বলছেন যে আমি দেশে আসতে চাই, রাইট? আর একজন নেতা ছিলেন যে তিনি তো দেশে আসার কথা কখনো বলেন নাই, দেশে আসার কথা একবারই বলেছেন যে আমি দেশে আসতে চাই, কিন্তু আমার দেশে আসার সিদ্ধান্ত শুধু আমার একক না, এখানে আদার স্টেক হোল্ডার আছে। শেখ হাসিনা তো দেশের কি টেক ওয়ে ছিল যে বঙ্গবন্ধু কন্যা ইনশিওর করেছেন উনি ডিসেম্বরের ভিতরে দেশে যাবেন, সেটা উনি এনশিওর করেছেন যে উনি দেশে যাবেন, দেশ নিজের জন্য না, দেশে যাবেন দেশের মানুষের জন্য, বাংলাদেশকে এই যে অবস্থা আছে, তলাবিহীন ঝুড়ি আছে, সেইটা থেকে বের করে নিয়ে আসার জন্য, যেখানে উনি রেখে গিয়েছিলেন, যেটা
আমরা যেখানে রেখে গেছিলেন সেখান থেকে 50 বছর পিছিয়ে গেছি। উনি আবার এই দেশটাকে এগিয়ে নিয়ে যান। আমাদের নিম্ন আয়ের দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে গিয়েছিলাম। আমাদের ভিশন 2041 ছিল, যেটার মাধ্যমে আমার উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার কথা। সেইখান থেকে আমরা কোথায় গেলাম? আমাদের ঋণের বোঝা চেপে গেল। আমাদের বর্তমান বাজেট 5,10,00,000,000 বোধহয়। তো এখন 510 কোটি, 9 কোটি বর্তমান বাজেট 9.5 কোটির মতো। 9.5 কোটি, কিন্তু সে তার ভিতরে সেটা গত 24 সালের বাজেটের চেয়ে বেশি। তাহলে সেখানে কেন উন্নয়নের প্রজেক্ট নেই? তো উনি মানুষের কাছে অনেকগুলি প্রশ্নও রেখেছেন, কিন্তু এইগুলো প্রশ্নগুলো বুঝতে হবে যে প্রশ্নগুলি উনি যেভাবে উত্তরটা দিয়েছিলেন 2024 সালে, যেমন মানুষ ওনার প্রশ্নটাকে উল্টা করেছিল। যেমন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে চাকরির কোটার ব্যাপারে, উনি কোটা প্রথা বাতিলের ব্যবস্থা করেছিলেন, এবং ওনার উত্তরটা ছিল এরকম যে আমি চাকরিটা 3 ধাপে দিয়েছিলেন। চাকরিটা আমি মুক্তিযুদ্ধের নাতিপুতিকে দিব, না রাজাকারের নাতিপুতিকে দিব, এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম। উনি কিন্তু প্রশ্নের সরাসরি উত্তর দেন, কিন্তু ওনার কথাটা ঘুরিয়ে দেওয়া হলো। বারবার স্বাধীনতা বিরোধীরা যে কাজটি করেছে, যে ওনার কথাকে ঘুরিয়েছে। সুতরাং শেখ হাসিনা এইবার স্পষ্ট করে বলেছেন যে কোন প্রতিহিংসার, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। আওয়ামী লীগ 21শে আগস্ট ঘটনা ঘটায়নি, আওয়ামী লীগ 75-এর ঘটনা ঘটায়নি। এইটা যারা ঘটিয়েছে তাদের দিকে দেখেন। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জিয়াউর রহমানকে হত্যা করেছে। এই সেনাবাহিনী একজনকে বলে যে মরহুম শেখ মুজিবুর রহমান, আর একজনকে বলে শহীদ জিয়াউর রহমান। কেন? এই যে ব্যাপারগুলি ঘটেছে, এইগুলি দেখতে হবে যে এগুলি আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করবে না, যারা অন্যায় করেছে। আর একটা জিনিস উনি বলেছেন যে, আমি এই জিনিসটা আপনাদের এর আগে বলেছিলাম, টিমিথি মেকবের কথা, যে ক্লিনটন যখন ক্ষমতায় তখন ওকলাহোমা সিটিতে একটা বিল্ডিং, ফেডারেল বিল্ডিং উড়িয়ে দিয়েছিল, যার অপরাধ হিসাবে তাকে বিচারের আওতায় আনা হয় এবং তার ফাঁসির কার্যকর করা হয়। তেমনি প্রতিটা দেশে, লোপা যেখানে থাকেন বা আপনি যেখানে, সব দেশে, পৃথিবীর সব দেশে নিয়ম আছে সরকারি স্থাপনা ভাঙা এবং গুড়িয়ে দেওয়া বা তাকে আগুন দেওয়া, এইগুলি দণ্ডনীয় অপরাধ। প্রতিটা দেশের আইন আছে, এই আইনের আওতায় তাদের বিচার। কিন্তু তাদেরকে কেন ইনডেমনিটি দেওয়া হলো? তো মূলত উনি যে শেখ হাসিনা বলেছেন যে আমি দেশে যাব, আমি জানি আমার জানের ভয় আছে, এবং আমার মৃত্যু হতে পারে, কিন্তু এর জন্য পরোয়া করি না। আমি দেশে, যেহেতু দেশের মানুষের জন্য, জনগণের জন্য দেশে যেতে চাই, সুতরাং আমি দেশের ভিতরে গ্রেপ্তারি পরোয়ানা এগুলি উনি তো করেন না। এগুলি অনেকবার হয়েছে। এর আগে ওটা উনি বলেছেন 11-11 সময় ওনার পাসপোর্ট বাতিল করা হয়েছিল, ওনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তারপরে উনি ভয় করেননি, উনি দেশে গিয়েছেন, সেইগুলি উনি স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং এইগুলি যদি দেখেন যে দেশের যে অবস্থা চলছে, যাতে দেশের, আরেকটা হচ্ছে যে আমরা এর আগেও বলেছি, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিল 60 লক্ষ লোক বেকার, কিন্তু আপনি এখন দেখেন টোটাল কত মানুষ, এখন সেটাতেও 1 বছর আগের ঘটনা, এখন প্রায় 2 কোটি, সেটাও উনি তুলে ধরেছেন যে বাংলাদেশে কত মানুষ বেকার হলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা বৈষম্যের কথা বলে, তারা কি আমাদের কোনো নিরাপত্তা দিতে পেরেছে? আমাদের বাক স্বাধীনতা, ধর্মীয় নিরাপত্তা বলেন, কোনো নিরাপত্তা দিতে পেরেছে? যারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে, অথবা এই আপনার যে বিচার বিভাগের কোনো কিছুতে তারা করতে পারেনি। উপরন্ত বেশি এখন অনেক মানুষ জেলে, তারা মানবতার জীবন যাপন করছে। তাহলে আপনি একদিকে বৈষম্যের কথা বলবেন, আর একদিকে এই মানুষগুলোকে জেলে রাখবেন বিনা বিচারে। আপনার দেখেন আসাদুজ্জামান নূর, তারপরে হাসানুল হক ইনু, তৌফিক এলাহি চৌধুরী, ডক্টর রাজ্জাক থেকে শুরু করে অনেকে তো এখন জেলে, আবার অনেককে জেলের ভিতরে হত্যা করা হলো। এটা কিরকম আইনের শাসন প্রতিষ্ঠা করে? তারা তো বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছিল, তো বৈষম্যহীন সমাজে এইটা কেন হবে? আমরা এদের এইটা কেন দেখতে হবে যে যেখানে আবার হাদির ভাইকে লন্ডনে এমবাসিতে চাকরি দেওয়া হলো, তাহলে কোটা না মেধা বলে যারা স্লোগান দিল, মানে গলায় রক্ত এসে গেল, তাহলে তারা কোটার ভিত্তিতে এখন বিভিন্ন জিনিস চলছে।
দেখেন, আমি একটা জিনিস এর আগেও বলছি, মঞ্জু ভাই বোধহয় ছিলেন, দরবারে জহুর নামে একটা বই আছে জহুর হোসেন চৌধুরীর, ওটার ভিতরে একটা জায়গায় বলছেন, ওইটা 78 অথবা 79, আমার এক্সাক্ট মনে নেই, পিপুলস লীগের সম্মেলন হচ্ছিল এই শাপলা চত্বরের ওখানে। ডাক্তার আলিমাল রাজি পিপুলস লীগের সভাপতি ছিলেন, উনি বক্তব্য দিচ্ছিলেন। তো উনি একটা বক্তব্যের একটা পর্যায়ে বলছেন, বাংলাদেশে 1975 পর্যন্ত বাংলাদেশের কোটিপতির সংখ্যা ছিল মাত্র 6 জন, এবং 75 থেকে 79 উনি যখন বক্তব্য দিচ্ছেন তখন বাংলাদেশের কোটিপতির সংখ্যা 80 থেকে 85 জন হয়েছে। তখন উনি যখন স্টেজ থেকে নামছেন সবাই ওনাকে ধরছেন, ইনক্লুডিং জহুর হোসেন চৌধুরী। তা বলছেন যে আপনার মতো একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আইনজীবী এই ধরনের কথা বলছে এই যে বাংলাদেশ ব্যাংকের হিসাব। তো চুরি একজনে করে, দোষ হয়। আপনি দেখেন বর্তমানে যেটা বলছিলাম, বাজেট কত বেশি অথচ কোনো উন্নয়ন প্রজেক্ট নেই। আমাদের সুইস ব্যাংকে ডিপোজিটের পরিমাণ বেড়েছে, তার মানে কি চুরি কখন হচ্ছে? তো চুরি এক সময় হয়, অন্য সময় অন্যজনের পরে ঘাড়ে চাপানো হয়। উনি আরেকটা ওই জোরসান যদি ডাক্তার আলিম আলী আরেকটা জিনিস বলছিলেন, ওইটা বলার পরে বলেছিলেন তাহলে কি আওয়ামী লীগ নেতারা কম্বলের ভিতর নকুন মেরেছিল? তো এইটা হচ্ছে ব্যাপার, যে চুরি একজনে করে, দোষ অন্যজনের উপরে চাপানোর চেষ্টা করা হয়। সেটাই দেখছি আমরা। বর্তমানে চুরির পরিমাণ বেশি হচ্ছে, আমাদের লোনের পরিমাণ বাড়ছে, সবকিছুই বাড়ছে, বেকারত্ব বাড়ছে, কিন্তু যারা বৈষম্যের কথা বললে তাদেরকে এখন ধরতে হবে, যে তাদের কাছে জনগণ তাদেরকে ধরবে, জনগণ তাদেরকে হিসাব নেবে। কিন্তু আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি, করবেও না ভবিষ্যতে। ওকে, সঙ্গে থাকুন। মঞ্জু ভাইয়ের কাছ থেকে একটু শুনি। মঞ্জু ভাই, যে আপনি তো প্রথম ধাপে একটা ব্যাখ্যা শেখ হাসিনার বক্তব্যের ব্যাখ্যাটা দিলেন। শেখ হাসিনা তো আরো অনেক কথা বলেছেন, সজীবাজের জয়ও বলেছেন। একটা প্রশ্ন ছিল দা হিন্দুর, সজীবাজের জয় উত্তর দিয়েছেন। দা হিন্দুর সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা কি দায়টা স্বীকার করবেন জুলাই আগস্টের হত্যাকাণ্ডের? সজীবাজের জয় এখানে উত্তর খুব সুস্পষ্টভাবেই দিয়েছিলেন, যারা ঘটনা ঘটিয়েছে তারা তো ইন্ডেমনিটি নিয়ে নিয়েছে, দায়টা তো তাদেরই। আপনি আমি খুব সারসংক্ষেপ বলা, আপনি তো বিস্তারিত শুনছেন। এই জায়গাটায় আপনি আপনার বিশ্লেষণটা শুনি, আর শেখ হাসিনার অন্য অংশটাও শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, এখানে একটি টেকনিক্যাল পয়েন্ট হচ্ছে, তার আগে একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি। খবরটি হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানে সাকিব আল হাসান গাড়ি থেকেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার বক্তব্য ঠিক মতন হয়নি, তো ওই যোগ দেওয়ার কারণে আজকে তার মাগুরাতে তার বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরে মানে ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন যে কত দ্রুত তারা এই ব্যাপারগুলোকে রিয়াকশনে গেছে। তো যেহেতু 32 নম্বর ভাঙতে ভাঙতে কোনো কিছু আর নাই, সেহেতু ওখানে আর ভাঙা হয় নাই। এখন ওই সাকিব আল হাসানের বাড়িটি যেহেতু অখ্যাত ছিল, এটি ভাঙা হয়েছে। যাই হোক, যেটি বলছিলেন আপনি, ওই সেই প্রসঙ্গটি হচ্ছে যে আপনার কোনো হত্যাকাণ্ড হলে সেই হত্যাকাণ্ডের দায়টা তার উপরে যায়। সরকার প্রধান কে রক্ষা করার দায়িত্ব হচ্ছে দেশের সেনাবাহিনীর। এখন একজন পাগল বা একজন উন্মাদ লোক সরকার প্রধানের বাড়ির দিকে একটা বন্দুক হাতে দৌড়াচ্ছে, এই লোকটাকে কে থামাবে? সরকার প্রধান স্বয়ং, নাকি তার রক্ষীরা? তার রক্ষীরা যখন তাকে থামাতে চাইবে, প্রথমে তারা তাকে ব্ল্যাঙ্ক ফায়ার করবে। ব্ল্যাঙ্ক ফায়ার করার পরেও যখন সেই ব্যক্তিটি থামবে না, তখন তার পায়ে গুলি করবে। পায়ে গুলি করার পরেও যখন সেই ব্যক্তিটি থামবে না, তার গা ভরা হয়তো আপনার ডিনামাইট বাধা আছে, সেই ডিনামাইট সহ সে সরকার প্রধানের বাড়ি ঢুকতে চাইবে, তখন তাকে হত্যা করবে। এই জিনিসটি কিন্তু ওই রুলস অফ পুলিশ অ্যাক্টের ভেতরেই কিন্তু এই জিনিসটা আছে। এই জিনিসটা এসএসএফ এর কমান্ডিং এর মধ্যে আছে। তো এই জিনিসটার জন্য সরকার প্রধানকে আলাদাভাবে সকালে বিকালে দুপুরে কান পড়ানি দিয়ে দায়িত্ব নিয়ে পরামর্শ দিতে হয় না যে এতজন মারবা, এতজনকে ঝুলাবা, এতজনকে ঠ্যাং ভাঙবা, এতজনকে জানে মেরে ফেলবা। এই ঘোষণাগুলো কোনো সরকার প্রধান কখনোই দেন না। আমি শুধু শেখ হাসিনার কথা বলছি না, কোনো সরকার প্রধান এটা দেন না, কারণ এইটা রুলস এর মধ্যে পড়ে। তো সেখানে যদি বাংলাদেশে যখন এই হত্যাকাণ্ডগুলো ঘটছিল, এই হত্যাকাণ্ডগুলোর মোটিভ আমরা যেটা গত 2 বছর ধরে একাধিকবার পেয়েছি, মুখস্থ হয়ে গেছে মানুষের, যে হত্যাকাণ্ডগুলো একাধিক ব্যক্তি ঘটিয়েছে, একাধিক পক্ষ। তাহলে সেই একাধিক পক্ষের হত্যাকাণ্ডের দায় কেন শুধুমাত্র একটি পক্ষের উপরে আপনি চাপাবেন?
এবং সেই একটি পক্ষের উপর যখন আপনি চাপাবেন এবং বাকি পক্ষগুলোকে যখন আপনি ইন্ডিমিনিটি দিয়ে বাঁচিয়ে নেবেন, তখন ওই গোটা হত্যাকাণ্ডটি ইন্ডিমিনিটির আওতায় কেন পড়ে যাবে না? আপনি ধরুন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে কতজন লোক মারা গেছে, যতজন লোকই মারা যাক, তার ভিতরে শিশু ছিল, তার ভিতরে অন্তঃসত্ত্বা নারী ছিল, তার ভিতরে বৃদ্ধা ছিল, বৃদ্ধ ছিলেন। এই যে মানুষগুলোকে মারা গেছিল, সমস্ত মানুষের জন্য তো একটি ইন্ডিমিনিটি নেওয়া হয়েছে, তাই না? নাকি বঙ্গবন্ধুর জন্য একটি ইন্ডিমিনিটি, বা ওনার স্ত্রীর জন্য আর একটা ইন্ডিমিনিটি, কামালের জন্য একটি ইন্ডিমিনিটি, এমন তো না। গোটা হত্যাকাণ্ডের জন্যই একটা ইন্ডিমিনিটি দিয়ে দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের পক্ষ থেকে, যে ইন্ডিমিনিটির কারণে ওদের কাউকে বিচার করা যায়নি বা কোন রকম শাস্তির আওতায় আনা যায়নি। তাহলে আজকে যখন আপনি জুলাই হত্যাকাণ্ডের ইন্ডিমিনিটি দিয়ে দেবেন, তাহলে সেই ইন্ডিমিনিটি কেন আওয়ামী লীগের উপরও পড়বে না? জুলাই হত্যাকাণ্ডের যদি আপনি সেই প্রথমটার থেকে শুরু করে একেবারে শেষটা পর্যন্ত সকল হত্যাকাণ্ডের আপনি ইন্ডিমিনিটি দেবেন, সকল লাশকে আপনি কবর থেকে তুলতে দেবেন না, সকল লাশকে আপনি ময়নাতদন্ত করতে দেবেন না, কোনো লাশের আপনি ময়নাতদন্ত করেননি, কোনো লাশকে আপনি তুলে ছবি তুলতে দেননি, তাহলে টোটাল ইন্ডিমিনিটি যদি আপনি দিয়ে দেন, তার মানেটা হচ্ছে আপনি ইন্ডিমিনিটি দেওয়ার কর্তা মানেই হচ্ছে আপনি করেছেন, আপনি করেছেন বলেই আপনি ইন্ডিমিনিটি দিচ্ছেন। তালিমরা বা কর্নেল রশিদরা করেছিল বলেই মোস্তাক সরকার ইন্ডিমিনিটি দিয়েছে, কারণ তার লোক, তাই না? তো সেই জন্য আপনি যখন ইন্ডিমিনিটি দিচ্ছেন, তখন সকল ইন্ডিমিনিটি আপনার বহাল হয়ে যাচ্ছে। তাহলে কেন আপনি শেখ হাসিনার উপরে বা আওয়ামী লীগের উপর দোষ চাপানোর কোনো অধিকার পাবেন না? আপনি ইন্ডিমিনিটি দিয়ে দিয়েছেন, যেই কারণে সজীব ওয়াজেদ জয়ের ওই এক লাইনের বক্তব্যটি বিশাল একটি বক্তব্য, ওটি আসলে একটা প্যারাগ্রাফ, একটা পূর্ণাঙ্গ পাতা, যেটি এক লাইনে উনি বলেছেন যে তারা তো ইন্ডিমিনিটি দিয়ে দিয়েছে, তাহলে কিসের হত্যাকাণ্ড, কিসের বিচার? আপনি যদি আপনার ছেলে আমার ছেলে মারামারি করেছে, আপনি বিচার চাওয়ার আগেই আপনি আমার ছেলেকে ঠ্যাং ভেঙে দিয়েছেন মারামারি করার অপরাধ, এরপর আপনি বিচার চাইতে পারেন না, কোনো নৈতিক অধিকার নাই বিচার চাওয়ার। আজকে আপনি জুলাই জুলাই বলে চিৎকার করছেন, আজকে জুলাইয়ের জাদুঘর ওপেন করতে যে আপনি কি করেছেন? জুলাইয়ের জাদুঘর ওপেন করতে যে আপনি শ্যামা প্রসাদ সহ নেহেরু সহ একটা কুচক্রী বৈঠক এবং বলেছেন যে এরা জাতির শত্রু, দেশের শত্রু, সে জায়গায় আপনি রবীন্দ্রনাথকে বসিয়েছেন, তাই না? এর থেকে লজ্জা কি হতে পারে? যে রবীন্দ্রনাথের লেখা গানটি গেয়ে আপনি শপথ নিয়েছেন এবং সেই শপথ নিয়ে আপনি পতাকার নিচে দাঁড়িয়ে স্যালুট দিয়েছেন, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, আপনি ভাইস প্রেসিডেন্ট হন বা আপনি অস্থায়ী প্রেসিডেন্ট হন, যেই হন, আপনি জাতীয় সঙ্গীতটা এখন পর্যন্ত বদলাতে পারেন। সেই জাতীয় সঙ্গীতের জনক, জাতীয় সঙ্গীতের লেখক, তাকে আপনি কুচক্রী বলে, দেশ বিরোধী কুচক্রী, ইতিহাসের খলনায়ক বলে একটা কাতারে আপনি তার ছবি টাঙিয়ে রেখেছেন। এই হচ্ছে আপনার জাদুঘর। আমাদের লজ্জা লাগে, আমাদের বাঙালি বলতে নিজেদেরকে, আমার অন্তত এই জায়গাটা এসে খুব লজ্জা লাগে যে আমি নিজেদেরকে বাঙালি বলছি এবং এই ব্যক্তিটাকে আমরা অপমান করছি, শ্যামাপ্রসাদের সাথে, নেহরুর সাথে, রবীন্দ্রনাথকে দিয়ে। আপনি নেহরুকে কেন ওই জায়গাটায় ইতিহাসের খলনায়ক বলবেন? আপনি ইতিহাস কতটুকু বিস্তৃত করতে পারবেন, বিধৌত করতে পারবেন ওই জুলাই জাদুঘরের দেওয়ালের মধ্যে? আপনি ব্রিটিশের যে ইতিহাস, কত ভলিউম ইতিহাস, আপনি সেই জিনিসটাকে একটা জায়গায় এনে একটা দেওয়ালের মধ্যে আপনি বিবৃত করতে চাইছেন এবং আপনি বলছেন, আপনি বুড়ো 88 বছর বয়সে আপনি বলছেন যে আপনার মন খারাপ থাকলে আপনি জুলাইতে এসে আপনার মন ভালো হয়ে যায়। হবেই, আপনার তো মন ভালো জুলাইতে আসা হবে, কারণ জুলাইয়ের কারণেই তো আপনি আপনার 666 কোটি টাকা মওকুফ করিয়ে দিতে পেরেছেন। আপনি 12টা ব্যবসার লাইসেন্স বাগিয়ে নিয়েছেন। দেশের থেকে আপনি একজন শ্রমিক মালয়েশিয়া পাঠাতে পারেননি, দেশের থেকে একজন শ্রমিক আপনি চীনে পাঠাতে পারেননি, অথচ চীনে আপনি বলে এসেছিলেন 1 লাখ পাঠাবেন, একজনও পাঠাতে পারেননি। কিন্তু আপনি আপনার এই যে আপনার মানব পাচারের যে ফার্ম, সেই ফার্মটি আপনি লাইসেন্স করে নিয়েছেন। তো আপনার জন্য জুলাইটা হচ্ছে একেবারে আশীর্বাদের মতো, একদম আপনি কবজি ডুবিয়ে দুধ কলা দিয়ে ভাত খেতে পারবেন, এরকম একটা অবস্থা। তো সেই জায়গাটায় এসে আপনি এখন একটা সিগনিফিকেন্ট পয়েন্ট যেটা আপনি তুললেন, সেই পয়েন্টটি হচ্ছে যে এই হত্যাকাণ্ড নিয়ে চিৎকার করা যেতে পারে, কিন্তু এই হত্যাকাণ্ডের দায়
কারোর উপরে চাপানোর কোনো সুযোগ আপনারাই রাখেন। আপনারা সেই সুযোগটি নিজেরা ধ্বংস করেছেন, সেটা রাগের বশে হোক, সেটা ঘৃণার বশে হোক, প্রতিহিংসার কারণেই হোক, এবং আপনারা ধরা পড়ার ভয়েই হোক, যে কারণেই হোক। আপনারা লাশ তুলতে দেননি ধরা পড়ার ভয়, আপনারা গুলির তদন্ত করতে দেননি ধরা পড়ার ভয়। স্নাইপার রাইফেল কার কাছে থাকে? আপনারা প্রমাণ করতেন যে স্নাইপার রাইফেল পুলিশের কাছে ছিল এবং সেই পুলিশ ছিল আওয়ামী পুলিশ, তাহলে তো আপনি পুলিশদেরকে বিচার করতে পারতেন। কেন এই সুযোগটা হাতছাড়া করলেন? যদি এমনই হয় যে সেই স্নাইপার রাইফেল ছিল আমাদের আর্মির কোনো গোয়েন্দা দপ্তরের হাতে, তাহলেও তো আপনারা তাদেরকে প্রমাণ করে শাস্তি দিতে পারতেন। কেন করলেন না? এই জন্য, কারণ আপনাদের থলের বেড়াল বেরিয়ে যেতে পারে। এই জায়গাটায় সজীব ওয়াজেদ জয়ের এক লাইনের যে বক্তব্যটি, এটি অত্যন্ত ওজনদায়ক এবং খুবই পাওয়ারফুল। শেখ হাসিনার আর কোন বক্তব্যটা আপনাকে ইয়ে করলো মঞ্জু ভাই? আমার কাছে সবচেয়ে ট্যাক্টফুলি লেগেছে যে তার আসার পেছনে আমি সবই জানি যে কোনো একটি জায়গায় একটি প্রোটেকশন আছে, একাধিক প্রোটেকশন আছে। কোনো একটা জায়গায় তার একটি নিশ্চয়তা আছে যে তাকে চাইলেই আপনি খোলাম কুচির মতন, পাপড় ভাজার মতন চুরমার করে দিতে পারেন না। তাকে চাইলেই আপনি হট করে নিয়ে আপনি বক্সিবাজারে নিতে পারেন না, বা আপনি গাজীপুর জেলে ঢুকাইতে পারেন না। তাকে চাইলেই আপনি এয়ারপোর্টে ওখানে দাঁড়িয়ে ফাঁসি কার্ড বানিয়ে তাকে ফাঁসি দিতে পারেন না। আপনি পারবেন না। এই যে পারবেন না, এই যে জায়গাটা, এই জায়গাটাকে শেখ হাসিনা ডিসক্লোজ করেন, এই জায়গাটাকে হিডেন রেখে দিয়েছেন, এই জায়গাটাকে সাসপিশিয়াস রেখে দিয়েছেন। ভাবতে থাকেন এখন, একেবারে আপনারা 3-4 মাস ধরে ভাবতে থাকেন ব্যাপারটা এরকম। এইটা আমার কাছে ভাগার মধ্যে ফেলে দেওয়া আর কি, ভাবার মধ্যে ফেলে দেওয়া। সঙ্গে থাকুন। শায়লা আহমেদ লুপা, আপনার শেষ বক্তব্যটা শুনি। সজীব ওয়াজেদ জয়ের কথা বলছিলেন মঞ্জু ভাই। শেখ হাসিনা প্রথম প্রশ্নের উত্তর দিলেন, প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পর তিনি সজীব ওয়াজেদ জয়কেই ইয়ে করেছিলেন যে সেই কথা বলবে। পরবর্তীতে আমাদের বাংলাদেশি সাংবাদিক সুলতানা রহমানের কথা বলতেই হয়, সে একদম নিউ ইয়র্ক থেকে উড়ে এসে একদম এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিল, একটা প্রশ্ন করেছেন। সুলতানার প্রশ্নের জবাবে শেখ হাসিনা কথা বলেছেন। মানে প্রথমে একটু ইতস্তত আমরা দেখছিলাম জয় কথা বলবেন কিনা, তিনি আবার বলছিলেন মা বলবেন কিনা। পরে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বলছেন যে হ্যাঁ আমি উত্তর দেব, এবং পরবর্তী সবগুলো প্রশ্নের উত্তর অলমোস্ট শেখ হাসিনাই দিয়েছেন। এক সেকেন্ড প্লিজ বলেন। এই জায়গাটাতে বলার আগে আমি ইনডেমনিটির বিষয়টা একটু টাচ করতে চাই। সেটা হচ্ছে পুরোটাই খুব সুন্দর করে আপনার ভয়েসটা আজকে আসতেছে না কেন? একটু কাছে আসেন তো। আমি জানি না এখন শোনা যায়? এখন ঠিক আছে। হ্যাঁ, তো আমি জাস্ট একটু টাচ করতে চাই যে এই যে ইনডেমনিটি, এই যে এতগুলো কিলিং হয়ে গেল, যেটার মানে একদম সবাই মিলে দেশি অনেক বিদেশি যে আওয়ামী লীগের উপর দায় চাপানো বা সরকারের উপর দায় চাপানো, ওটা তো আওয়ামী লীগ বলবো না, ওটা হচ্ছে শেখ হাসিনা সরকারের উপর দায় চাপানো। আমরা যারা বিদেশে থাকি তারা আমরা সবাই জানি, জিয়া ভাই তো ডেফিনেটলি এটা অ্যাগ্রি করবেন। এবং আমাদের ধরেন আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, এটা আমি আমাদের সাধারণ মানুষের জন্য বলছি, আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, ফর এক্সাম্পল আমাদের দ্বারা হয়তো কোনো স্পিড ভায়োলেশন হইলো, কোনো কিছু হইলো, তো তখন হয়তো পিছন দিয়ে পুলিশের গাড়ি যখন সাইরেন বাজে, তখন নিয়ম হচ্ছে আমাদের গাড়িটা স্টপ করে দিতে হয়। আমরা যে অবস্থাতে থাকি পুল করে গাড়িটাকে সাইডে নিয়ে গাড়িটা স্টপ, এবং আমাদের ড্রাইভারের গ্লাসটাকে নিচে নামায় রাখতে হয়, হাত থাকতে হবে আমাদের কোলের উপরে, আমরা কোনো কিছুই করতে পারবো না। ড্রাইভার পুলিশ এসে যদি যেটা বলবে তুমি লাইসেন্স দাও, তখন আমরা যা লাইসেন্স বাইর করবো, যা পুলিশ বলবে অক্ষরে অক্ষরে সেটা পালন করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে পুলিশ ক্যান টেক অ্যাকশন, গুলিও করতে পারে। এবং এরকম বহু প্রোটেস্ট এটা নিয়ে হয়েছে। জাস্ট একটা কালো বাচ্চা জাস্ট পকেট থেকে চিরুনি বের করতে চাইছিল, পুলিশ মনে করছে সে গান বের করতেছে, শুট করে দিছে আমেরিকাতে। তার মানে কি, পুলিশের যে প্রোটেকশনটা আছে ডিউটিরত অবস্থায়, সেটা পুলিশের একটা নিজের প্রোটেকশনের এটা এখতিয়ারের মধ্যে পড়ে। বাংলাদেশে জুলাইতে যা হয়েছে, অগাস্টে যা হয়েছে,
আমরা ভিডিওতে যদিও এটা একদম মনে হচ্ছে একদম চিত্রায়িত করা হয়েছে ফারুকিদের দ্বারা, মনে হয় যেন কোনো ডাইরেকশন, মানে এত কাছের থেকে আবু সাইদ জঙ্গিটার ভিডিও হচ্ছে, এত কাছের থেকে গাড়ির থেকে লাশ ফেলে দিচ্ছে, এগুলো মনে হচ্ছে যে যে পুলিশ লাশ ফেলছে সেই বা কোথায়। এই যে পুরা জিনিসটা, তারপরেও যদি বলেন রাষ্ট্রের এবং রাষ্ট্রের মানুষের জান মালের যে উপরে আক্রমণ হয়েছে সেইটাকে প্রতিহত করার পূর্ণ অধিকার আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছিল, থাকতো, কিন্তু সেই জায়গাটাকে আইনি ব্যাপারটাকে আমরা যারা নাকি আজকের দিনে বেনিফিশিয়ারি এবং যারা নাকি পুরা ঘটনাটা ঘটিয়েছে ইউনুস থেকে ধরে পরাশক্তি এবং অন্যান্য যারা আছে তারা সবাই মিলে এটা ঘটিয়েছে এবং এটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চেয়েছে, সেটার কথা যদি আপনি বলেন সেখান থেকেই আসে তদন্ত কমিটি, সেখান থেকেই আসে ইনডেমনিটি, এবং সময় কিন্তু এগুলোর সমস্ত কিছুর উত্তর দিয়ে দিবে। এই যে ঢালাও ভাবে চাপিয়ে দেওয়া, এটা মাফ চাওয়ার আগে তদন্ত করতে হবে দায়ীটা কারা, তারপরে বিচার, তারপরে মাফ। মানুষের মৃত্যু তো মাফ দিয়ে হয় না। একটা সরকারকে ফেলানোর জন্য এই যে কিলিং গুলা হলো, এই যে ষড়যন্ত্র করা হলো, এই যে বাংলাদেশটাকে ধ্বংস করা হলো, ইতিহাসকে ধ্বংস করা হলো, তার জন্য যারা দায়ী তারা যদি বলে এসে আজকে মাফ চাইলে কি হবে না? সেগুলোর প্রত্যেকটার তদন্ত হবে, প্রত্যেকটার বিচার হবে, এটা হচ্ছে মূল কথা। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে এই তো আরেকটা কি জানি আপনি আমাকে জিজ্ঞেস করতে চাইলেন, আমি মূল প্রশ্নটা থেকেই চলে গেলাম। আমি আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আমিও তো নিজেও তো এটা করে ফেললাম বোধহয়। না, আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার আমাদের সুলতানা যে প্রশ্ন করলো তার প্রতি শেখ হাসিনাই সব প্রশ্নের উত্তর দিলেন। বেসিক্যালি সজীব জয়কেই বলেছিলেন যে সজীব জয় পেক করবে সবগুলো, তার পরবর্তী তিনি সবগুলো প্রশ্নের উত্তর দিলেন। তাকে খুব কনফিডেন্ট দেখালো মনে হলো আর কি। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলেন সজীব জয় ইতস্ত করছিল, আপনাদের বুঝতে হবে আমাকে মানে আমরা যারা এখানে থাকি আমাদের কিছু নর্মস, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা মেনটেইন করি। এখানে যারা বড় হয়, পড়াশোনা করে, বাইরের বিশ্বটাকে যারা দেখে, যখন নাকি সুলতানা রহমান প্রশ্ন করেছেন হোয়াট ইজ ইওর অ্যাকচুয়াল মানে বাংলাদেশে ফেরত যাওয়ার অ্যাকচুয়াল প্ল্যান, যখন একটা বাবাকেও তার সন্তানকে জিজ্ঞেস করেন বাবার কথা, যে মার কথা, হোয়াট ইজ ইওর ফাদার্স অ্যাকচুয়াল প্ল্যান, যে কোনো সন্তানের উত্তর হবে আমার বাবাই তো বলতে পারবে আমার বাবার অ্যাকচুয়াল প্ল্যান কি। এটা আরেকজন ওনারশিপ নিতে পারে না, ইট ইজ এ খুব একটা স্বাভাবিক ব্যাপার। সেই জন্যই সজীব জয় তৎক্ষণাৎ উত্তর দেন, এটা তো উনার মা বলবেন, দ্যাট ইজ কমপ্লিটলি হিজ মাদার্স কোয়েশ্চেন ফর হিজ মাদার, বুঝতে পারছেন? সেটা হচ্ছে অ্যাকচুয়াল সুলতানার প্রশ্নটাই এভাবে ছিল, হয়তো একটু ঘুরিয়ে করলে আর একটু বেটার হতো। দ্যাট ইজ মাই রেটরিক, বিকজ উনি তো বলেইছেন উনি ডিসেম্বরে যাবেন। হি ইজ নট গোনা ডিসক্লোজ দ্য ডেট রাইট নাও, রাইট? উই হ্যাভ সাংবাদিকরা তো প্রশ্ন করবে, বাট উনি তো বলেছেন সুলতানা করতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়াল অ্যান্সারটা শেখ হাসিনাই দিতে পারবেন, ওটা সজীব যাওয়ার পক্ষে দেওয়া সম্ভব না, দেওয়া উচিত না। আমি যদি হতাম সেম বলতাম যে এটা তো আমার মায়ের কোয়েশ্চেন, তারপরে আমি যতটুকু না, প্রশ্নটা তো সে শেখ হাসিনাকেই করেছিল। এক্স্যাক্টলি, তখন শেখ হাসিনা যেটা বলেছেন, যতটুকুন বলেছেন সেটা মঞ্জু ভাই সব খুবই সুন্দর করে বলেছেন, ভীষণ ভাবে পরিমিত, স্ট্র্যাটেজিক, এবং আমাদেরকে বুঝতে হবে অ্যাজ এ পলিটিশিয়ান, এবং তার কিন্তু প্রতি মুহূর্তে তাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো বাংলাদেশের যারা আমাদের পরাজিত শক্তি, যেই স্বাধীনতা বিরোধী যারা আছে, যাদের কাছে শেখ হাসিনা হচ্ছে মাথা ব্যথার কারণ, তারা মনে করছে শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই তাদের আনফিনিশড এজেন্ডা বাস্তবায়ন হবে। 75-এ 2 জনকে বাঁচায় মানে মারতে পারে নাই, কারণ তারা বিদেশে ছিলেন। এক হচ্ছে শেখ হাসিনা, এক হচ্ছে শেখ রেহানা। সুতরাং তাদের আনফিনিশড এজেন্ডা তখনই বাস্তবায়ন হবে যখন যদি শেখ হাসিনাকে মারতে পারে। সুতরাং হাউ কুড ইউ এক্সপেক্ট দ্যাট শেখ হাসিনা তার সমস্ত প্ল্যান 4 মাস আগে জানাই দিবেন? সুতরাং শেখ হাসিনা যেভাবে অ্যান্সার করেছেন, এর থেকে ভালো অ্যান্সার তো আমাদের আর আশা করার কোনো কিছু নাই। আমি তো এটাই বলবো। আর আপনি যদি বলেন উনি খুব কনফিডেন্ট,
দ্যাটস শেখ হাসিনা। উনি সব সময়, উনি যখন কথা বলেন পৃথিবী, মানে উনি যখন ভাষণ দেন, আপনি চান বা না চান তাকে অগ্রাহ্য করার ক্ষমতা তার দলের তো নাই, বিরোধী দলেরও নাই। বিরোধী দলের নাই বলেই মানে এখন যিনি প্রধানমন্ত্রী তিনিও যে সবাইকে বলছেন যে তার বক্তব্য শুনবে না, উনি নিজেই বসে বসে সব বক্তব্য শুনতেছেন। সেই ছবিও আমরা দেখতে পাইলাম যে ওনাকে ডাকা যাচ্ছে। বাট ফাইন, আপনি শুনেন না, শুনে বোঝার চেষ্টা করেন এবং একটা ডায়ালগের মধ্যে আসেন, এসে আওয়ামী লীগের উপর থেকে যে এই যে দমন পীড়ন করছে সেটা বন্ধ করেন, আওয়ামী লীগকে আনব্যান করেন, শেখ হাসিনাকে দেশে আসতে দেন এবং একটা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনুন। জঙ্গিদের সাথে নিয়ে দেশ চালানোর চিন্তাটার থেকে আপনি দূরে সরে আসুন মিস্টার তারেক রহমান। দ্যাট ইজ মাই অ্যাপিল to save Bangladesh, to save Bangladesh people and save the country, save the sovereignty. এইটাই আমার শেষ কথা। একেবারে জিয়া ভাইয়ের কাছ থেকে শুনি। জিয়া ভাই, তাহলে কি দাঁড়ালো? শেখ হাসিনা আসছেন, ডিসেম্বরেই আসছেন, সর্বশেষ আপনার কাছে কি মনে হলো? ডেফিনেটলি উনি আসছেন, ডেফিনেটলি শি ইজ ভেরি কনফিডেন্ট। আপনি যখন ওনার ছেলে উত্তর দিতে যে উনি প্রশ্নটা নিজে নিলেন যে আই অ্যাম ইন চার্জ, আই এম দ্য লিডার, no other than anybody. Nobody else is the leader in that forum. She is the one who is in charge of everything. She proved it. So এটা উনি দেখিয়েছেন। সুতরাং এটা তো বলার অপেক্ষা রাখে না। আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে কেন নিষেধাজ্ঞা? আপনি বারবার মঞ্জু ভাইও বলছিলেন যে আপনি অপরাধী, ইন্ডেমনিটি কখনো দেওয়া হয় অপরাধী যখন অপরাধ নিজের দোষটা আপনি স্বীকার করে নিচ্ছেন। আমি ইন্ডেমনিটি দিয়ে দিলাম, তার মানে কি আমি অপরাধী? বঙ্গবন্ধু হত্যার পর ইন্ডেমনিটি দেওয়া হয়নি। কারা ইন্ডেমনিটি চেয়েছিল? যারা অপরাধী তারা বলেছিল আমাদের ইন্ডেমনিটি লাগবে। এরাও অপরাধী, যার জন্য এদের ইন্ডেমনিটি লেগেছে। তো অপরাধ তারা তো করেছে, তারা স্বীকার করে নিচ্ছে। তার মানে এই যে জুলাই হত্যাকাণ্ড, এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে এই তথাকথিত সমন্বয় ইউনূস এবং তার গং জড়িত। আলী রিয়াজ বলেন, এরা সবাই জড়িত। সুতরাং এদের কাছ থেকে, এবং প্রথম আলো, ডেইলি স্টার আজকে দেখেন প্রথম আলোতে আলী রিয়াজ একটা কলাম লিখেছেন বোধহয় যে মানে প্রাক্তন অনেক বিভিন্ন দেশের রাজনীতিবিদরা যারা দেশ ছেড়েছেন তাদের কি আবার দেশের থেকে দেশ ছেড়েছেন, আবার দেশে ব্যাকও করেছেন, সেইটা ওনার জানা দরকার। খোমেনি দেশ ছাড়েনি, খোমেনি দেশে থেকে দেশে ব্যাক করেননি। বঙ্গবন্ধুকে পাকিস্তানে নিয়ে গেছিল, বঙ্গবন্ধু ব্যাক করেননি। শেখ হাসিনা এইসব হলো পচাবাসী মাল, বুঝছেন? এই পচাবাসী মাল। আবার দেখেন কারোর গলা শুকিয়ে যায় যখন প্রশ্ন করা হয় যে এই যে জোনায়েদ সাকিকে কয়েকদিন আগে দেখলাম এই খালেদ মহিউদ্দিনের প্রশ্ন করছেন, তখন তার গলা শুকিয়ে যাচ্ছে। কেন গলা শুকিয়ে যায় কেন? যে এখন তাদের গলা দিয়ে কথা বেরোয় না কেন? এতদিন সাম্রাজ্যবাদের দালালরা এইটা অনেক কিছু বলছে, এখন কোথায় গেল অনেক প্রশ্নগুলি? সুতরাং শুনেন, এগুলি অনেক কিছু আওয়ামী লীগ, তো আমি এই কথাটা বারবার, আওয়ামী লীগ কোনো ক্যান্টনমেন্ট থেকে বা কোনো সামরিক জান্তার পকেট থেকে বেরিয়ে আসেনি। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের দেশের